সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন অতিথি। আছেন সিনিয়র সাংবাদিক জনাব কুদ্দুস আফরাদ এবং সর্ববামে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনার শুরুতে যাব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। সবুজ, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। সারা দেশে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে 72 ঘন্টার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কমে আসবে তাপমাত্রা। এর আগে কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে। ভোরে বজ্রপাতে খাগড়াছড়িতে মা ও শিশুপুত্র সহ মারা গেছে 4 জন। সিলেট ও মৌলভীবাজারে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। আর শনিবার রাতে কিশোরগঞ্জে গাছ চাপায় মারা গেছে অন্তঃসত্ত্বা নারী ও তার 5 বছরের সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনীর জনগণের পাশে থেকে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এ বাহিনী এখন মানুষের ভরসাস্থল। এর আগে ক্যান্টনমেন্টে 14 তলা বিশিষ্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন এবং সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিশ্বে মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত এনেছে। এদিকে বৈশ্বিক সংকটের কারণে অর্থনীতিতে চাপে আছে সরকার, এমনটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো গণতান্ত্রিক দল অংশ নিচ্ছে না, ভোট বর্জনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপি অংশ না নিলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামীর অপরাধের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি তার, তবে আইন অনুযায়ী বিচার চেয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছেন, মিল্টন সমাদ্দারের স্ত্রী হিসেবে তার অপরাধের দায় এড়াতে পারেন না মিতু হাওলাদার। সবুজ, এসবই গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরুটা করতে চাই কুদ্দুস আফরাদকে দিয়ে। আমরা কিছুক্ষণ আগে ঢাকায় যেটা ঝড়ো হওয়া হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টিও হয়েছে, কিন্তু যদি আমরা একটু বিশ্লেষণে যাই যে হাওড়ের ধান 100% কাটা হয়েছে, কিন্তু এখনও বিভিন্ন জায়গার ধান হয়তো 50 থেকে 60 ভাগ কাটা হয়নি, যেটা কৃষি মন্ত্রণালয়ের তথ্য। এই যে ঝড়ো হাওয়া বা শিলাবৃষ্টি হলো, আবার 72 ঘন্টা নতুন করে কালবৈশাখীর সতর্ক বার্তা, এইটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? না, এটা তো অবশ্যই প্রথমত হচ্ছে খারাপ প্রভাব তো পড়বে আমাদের অর্থনীতির উপরে। আমাদের কৃষি, অর্থাৎ কৃষি উপরে নির্ভরশীল যারা, তারা একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। এই যে আজকে শিলাবৃষ্টি হয়েছে, আমরা ঢাকায় জানি, বাইরে কতটা হয়েছে, ঢাকায় যে পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, এটা যদি কোনো ফসলি এলাকায় হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা কালকে পাবো এটার খবরটা। আর বিষয়টা হচ্ছে যে আমাদের বিষয়গুলো দেখতে হবে, আমাদের পরিবেশগত যে আমাদের এই যে বিবর্তনগুলো, অর্থাৎ আমরা যে পরিবেশকে হুমকির মুখে নিয়ে যাচ্ছি। প্রকৃতি তার একটা নিজস্ব গতি আছে। আমরা যখন প্রকৃতিকে বিপথে বা তাকে বাধাগ্রস্ত করি, তখনই প্রকৃতি আমাদের প্রতি বিরূপ আচরণ করেন। এই যে আজকে অসময়ে এখানে বৃষ্টি, শিলাবৃষ্টি বা আমরা তাপদাহ পাচ্ছি, এই সময় কম বেশি বৃষ্টি থাকার কথা বা আরও তাপ কম থাকার কথা। মধ্যপ্রাচ্যে আমরা অসময়ে বৃষ্টি দেখলাম, এক এক জায়গায় এক এক রকম প্রকৃতি নানান রকম বৈরী আচরণ করছে। এর জন্য কিন্তু মূলত এই মানব সমাজ দায়ী। ওয়ার্ল্ডের মানব সমাজই প্রকৃতিকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি অ্যাটেনশন দরকার, তারা তো নির্লিপ্ত, অর্থাৎ বড় বড় ধনী দেশগুলো, তারাই সবচেয়ে বেশি ক্ষতি করে প্রকৃতিকে। আমরা ক্ষতি করি কম, কিন্তু প্রকৃতির বিরূপ যে প্রভাবটা আপনি একটু আগে বললেন, যেটা প্রভাব কী পড়বে, ভোগ করি আমরা। এখন এই জায়গা থেকে একটা হচ্ছে যে আমাদের সচেতন হতে হবে, এবং আমরা যেহেতু অর্থনৈতিকভাবে অন্যান্য ধনী দেশগুলোর চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল, আমাদের এই যে গাছপালা অকারণে কাটা, একটা হচ্ছে কারণে কাটা, আর কারণে কাটতে গেলেও আমরা যাতে গাছপালা নিজেরা লাগিয়ে আর একটু এটা বেশিরভাগ ইয়ে করি, বনাঞ্চল উজাড় করা, পাহাড় কাটা, নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা,
কারণ আমরা জানি না নদীর কোন জায়গা দিয়ে বালু উত্তোলন করলে কি প্রভাবটা পড়তেছে। সেটা যদি সাইন্টিফিক্যালি হয় বাধা নেই, কিন্তু আসলে তো সাইন্টিফিক্যালি কিছু হচ্ছে না। এখানে পাহাড় কাটছে দেদারছে। গতকালকের একটা কাগজের শিরোনামই ছিল এরকমই, পুরো পাহাড় কেটে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা প্রয়োজনে। তো এইসবগুলো আমরা এই যে প্রকৃতিকে আমরা ধ্বংস করছি, এই ধ্বংসের ফল হচ্ছে এই প্রভাবটা, যে প্রভাবটা আমাদের কৃষক সমাজ ভোগ করে, আমাদের সাধারণ মানুষেরা ভোগ করে। সবাই পায়, কিন্তু তাদের ক্ষতিটা বেশি। তাদের যেহেতু আয় ইনকাম কম, আমাকেও ক্ষতি করতে পারে, আমার চেয়ে অনেক উচ্চ শ্রেণী কাউকে করতে পারে, কিন্তু তার গায়ে স্পর্শ করে না, ওর কিন্তু একবারে বিনাশ হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে। অধ্যাপক কামরুল হাসান, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই যে এই যে আবহাওয়ার বৈরী আচরণ, আমরা রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখেছি, তাপদাহ দেখলাম, একই সাথে ঢাকায় সাধারণত আমরা শিলাবৃষ্টি খুব কম দেখতাম। আজকে কিছুক্ষণ আগে যে শিলাবৃষ্টি হয়েছে একটি বেশ বড় আকারের শিলাবৃষ্টি, আসলে এটা হচ্ছে কেন? এটা কি আসলে মনুষ্য সৃষ্ট নাকি শুধুই প্রাকৃতিক বিষয়? ধন্যবাদ আপনাকে, আমার সহলোচক এবং যারা শুনছেন। পরিবেশ যেই বিপর্যয় দূষণ, এটা দুটা কারণেই থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা মানব সৃষ্ট। তো প্রাকৃতিকভাবে যে দূষণগুলো হয় বা যে ক্ষয়ক্ষতি হয় সেটা তো করবার কিছু নেই, এবং আমরা সেরকম কিছু সংকটের মধ্যে তো আছি। এটা তো বদ্বীপ এলাকা, এবং আমাদের এখানে প্রকৃতি রুষ্ট, আবার প্রকৃতি আমাদের জন্য সহায়কও। আমরা তো আশীর্বাদও। আমরা দেখেছি যে প্রকৃতি আমাদের নানাভাবে এই নানা ফসলের দেশ, এটা সুজলা সুফলা। কিন্তু এখন যে বৈশ্বিক যে উষ্ণতা বা পরিবেশের যেই পরিবর্তনগুলো হচ্ছে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ, এগুলো তো হচ্ছে আসলে গ্লোবাল। আমরা এই ক্ষেত্রে আমাদের আসলে দোষটা কম। এটা দোষটা কম এই অর্থে যে ধরুন ভারত যদি পরিবেশ দূষণ করে, হ্যাঁ, ভারত যদি দূষণ করে, আমরা তো ওই আমাদের সীমান্ত একটা আছে, রাষ্ট্রের একটা, আমাদের ভূখণ্ডের একটা মানচিত্র আছে, কিন্তু এই দূষণ তো বায়ুবাহিত দূষণ, পানিবাহিত দূষণ কিন্তু আটকানো যাবে না। ফলে পৃথিবীর যে প্রান্তেই এই দূষণটা হয় সেটা রিসিভিং এন্ডে আমরা আছি। আর দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে, এবং সেটা কিন্তু শিল্প কলকারখানা থেকে যেই গ্যাসগুলো নিঃসরণ হচ্ছে, এবং সেটা উন্নয়নের বিপরীতে আমাদের একটা কষ্ট, এটা যেমন ঠিক, একই সঙ্গে আমরা পরিবেশ বান্ধব যে প্রযুক্তি সেটা ব্যবহার করার অক্ষমতা, সেটাও আমাদের দেশে কিন্তু আরেকটা জিনিস। ওরা যেমন দূষিত করছে হলো একভাবে প্রচুর পরিমাণ শিল্প পণ্য উৎপাদনের কারণে, এবং তারা আর্থিকভাবে সক্ষম, আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমরা আবার পরিবেশ বান্ধব যেই প্রযুক্তিগুলো ব্যবহার করার সক্ষমতা না থাকার কারণে আমরা কিন্তু পরিবেশ অবান্ধব প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া আছে, যাতে করে আমরাও ক্ষতিগ্রস্ত করি। এখানে একটা ছোট নোট আরও দেই। দেখুন, অনেকেই মনে করে যে উন্নয়নের কারণে পরিবেশ দূষণ হয়, এটা ঠিক না। দারিদ্র্য আসলে পরিবেশ দূষণের জন্য দায়ী। একটা ছোট উদাহরণ হলো যে দক্ষিণ আফ্রিকা, আমাদের এখানেও এরকম হয় যে যারা মৎস্যজীবী তারা তাদের ওই মাছ চাষ করবার জন্যে কিছু কেমিক্যাল আছে, ডাইনামাইট, সায়ানাইড, এগুলো পানিতে ফেলে প্রচুর মাছ আসছে, এবং সেটা বাণিজ্যিকভাবে, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য তাদের এই কাজটা করতে হচ্ছে। এবং এতে করে পানি দূষিত হচ্ছে, এবং পানির সাথে সম্পৃক্ত অন্য যেই বিষয়গুলো আছে সেগুলো মাছ, ফসল, বা ওটা যদি পান করে কেউ, সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা কিন্তু দারিদ্র্যের কারণে। ফলে দারিদ্র্যের কারণে, আমাদের বৈষম্যের কারণে আমাদের মতো দেশগুলোতে যে পরিবেশ দূষণগুলো হচ্ছে, এটার মনুষ্য সৃষ্ট তো বটেই, তবে বিশেষ করে আরেকটু ফোকাস করা উচিত। এটা হচ্ছে আসলে গুড গভর্নেন্সের অভাব, বা সামাজিক সোশ্যাল সাস্টেনেবিলিটি যে জায়গাটা, বৈষম্য দূর করার যে জায়গাটা, সেটা আমরা ব্যর্থ হওয়ার কারণে দরিদ্র মানুষের পরিমাণ বেশি, একটা গাছ কেটে নিজের কন্যাকে বিয়ে দিচ্ছে, অথবা এমন কিছু কাজ করছে যেগুলো পানি, বায়ু, মাটি দূষণ করছে। তাহলে সেগুলো দারিদ্র্য যদি আমরা দূর করতে পারতাম, বৈষম্য দূর করতে পারতাম, তাহলে সেই জায়গায় আমরা কিন্তু নিজেদেরকে প্রোটেক্ট করতে পারতাম। এই ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় পলিসি কি অনেক ডেফিনেটলি রাষ্ট্রীয় পলিসি, যে একটা গুড গভর্নেন্সের সাথে এই জন্যই বললাম যে আমাদের প্রকৃতির যেই ভারসাম্য, এটা রক্ষা করারও একটা সম্পর্ক আছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের এখানে এমনিতেই আমরা রিসিভিং এন্ডে, গ্লোবাল যেই ইগুলো আছে, ওয়ার্মিংয়ের যেই ব্যাপারটা, সেখানে যারা দায়ী শিল্পোন্নত দেশগুলো, সেখানে তো রিসিভিং এন্ডে আমরা আছি, পানির উচ্চতা বাড়ছে, আমাদের দায় কম, কিন্তু
আমি যেটা বললাম দারিদ্র্য আসলে দূষণের জন্য দায়ী। আমি যোগ করি আপনার সাথে শুধু সেটাও পরিকল্পিত নগরী, পরিকল্পিত গ্রাম, আমরা যেভাবে আগে বন জঙ্গল ছিল এইভাবে তো আমরা উজাড় করতেছি। এখন মানুষ বাড়ছে ঠিক আছে, কিন্তু মানুষকে কিভাবে অ্যাকোমোডেট করব এটা তো একটা প্ল্যান থাকতে হবে। এই প্ল্যানটা আমাদের ওইভাবে হচ্ছে না। এখন গ্রাম বিস্তার হচ্ছে, বাড়িঘর হচ্ছে, মানুষ বাড়ছে, মানে আমাদের ভূমির পরিমাণ কমে আসতেছে, জঙ্গল কেটে বাড়িঘর হচ্ছে, এই যে এইগুলো গাছপালা কেটে ফেলা হচ্ছে, গাছপালাকে পাহাড় এইটা কাটা হচ্ছে হচ্ছে। আনপ্ল্যান। এখন আমি তো কোনো প্ল্যান এখনো দেই নাই, মানে গ্রাম ওই লেভেলে অবকাঠামো উন্নয়নকে আমরা টেকসই উন্নয়নের সাথে গুলিয়ে পরিবেশ ফেলেছি। বান্ধব ডেভেলপমেন্ট চাই আমরা। এমন আমরা পরিবেশ দেখছি ঢাকা বান্ধব শহরে হয়তো development। কাঁচের বিল্ডিং, কাঁচের ভবন তৈরি হচ্ছে, সেটাও তো তাপদাহের ক্ষেত্রে প্রভাব ফেলছে। ডেফিনেটলি। এবং এই জন্যই হচ্ছে যে আসলে ওই যে যেটা বললাম যে আমরা আসলে অবকাঠামোর উন্নয়নের সঙ্গে টেকসই উন্নয়নের পার্থক্যটা করতে পারছি না। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব, উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। আফরাদ ভাই, এই যে উপজেলা নির্বাচনে আজকে বিএনপি বলছে যে উপনির্বাচনে গণতান্ত্রিক কোনো দল অংশ নিচ্ছে না, তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। যদিও আওয়ামী লীগ বলছেন বিএনপি না থাকলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আসলে কেমন হচ্ছে এবারের উপজেলা নির্বাচন? প্রথমত হচ্ছে, যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চায়, বিএনপির যে বক্তব্য গণতন্ত্র চায়, গণতন্ত্রকে শক্তিশালী করতে চায়, তাহলে যে গণতন্ত্রের প্রথম ধাপটাই ভোট। ভোটের মাধ্যমে এই দাবি, গণতন্ত্র শক্তিশালী করার দাবি এবং তাদের দলীয় যেসব দাবিগুলো আছে সেগুলো আদায়ের পন্থা হচ্ছে ভোট। ভোট লাগাতার বর্জন করে বিএনপি একটা নিয়মতান্ত্রিক দল, গণতান্ত্রিক দল, এই দল এত বড় দল, মানে কন্টিনিউ ভোট বর্জন করাটা, এটা হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে আমার বিবেচনায়। এক, দুই হচ্ছে ভোট বর্জনের দাবিটা বিএনপি আনুষ্ঠানিকভাবে থ্রো করে না, কোনো কোনো নেতা বলছেন। দেখেন বিএনপির এই যে ভোট বর্জনের ফলে যেটা হচ্ছে, একদিক দিয়ে বর্জন বলছে, হয়তো মেইন সারির নেতারা যায় না, কিন্তু তাদের মাঠ লেভেল কিন্তু অনেকেই অংশ নিচ্ছে, তাদেরকে আবার বহিষ্কৃত করছে। এটা আওয়ামী লীগ বিএনপিতে বহিষ্কার হওয়া আবার ফিরে আসা, এগুলো ওরা জানে দেখেই ওরা এগুলোকে রাজনৈতিক কৌশল না, রাজনৈতিক কৌশল না, এটা হচ্ছে আবার এই বড় দলগুলোতে এই উদার নীতিও আছে। এগুলো তো বুর্জোয়া দল, মাল্টি ক্লাস দল, হ্যাঁ, ওই মানে কনস্ট্যান্ট কোনো ইয়া না তারা। কিন্তু সেই কারণেই এই দল থেকে বেরিয়ে যে ইলেকশন করে আবার দলে ফিরে আসে, দলের কোথাও নাই। আপনি হয়তো আমাকে একটা বা আরেকজনকে একটা দলের সাইনবোর্ডে তাকে আখ্যায়িত করেন, হ্যাঁ, আসলে আর দলের কোথাও তা নাম না, কারণ সে প্রাথমিক সদস্য পদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আমি বলি সেই জন্য হচ্ছে এইসব দলে মাল্টি ক্লাস অর্গানাইজেশনে যেটা হয়, এগুলো খুব নিয়ম নীতির এতটা তোয়াক্কা করে না। তো এই ভোটটা কেন বর্জন করছে? এটা তো স্থানীয় সরকার ভোট। একটা হচ্ছে এটাতে রাজনীতি নাই, দুই হচ্ছে এটা যে সময় গভর্নমেন্টে থাকে তার নেতৃত্বে ভোট হয়। ধরে নিলাম বিএনপি গভর্নমেন্টকে অ্যালাউ করতেছে না বা রিকগনাইজেশন দিচ্ছে না, কিন্তু তারা তো এখানে আছে। এখনো তো বেগম জিয়ার ওনার যে বাসায় বসবাস করেন, উনি যে বাইরে আছেন, এর জন্য তো প্রতিবারই মেয়াদ বৃদ্ধি এই গভর্নমেন্টের কাছেই করতে হচ্ছে। আমি খুব নিরেট কিছু কথাবার্তা বলতে চাই, কিন্তু এইখানে এসে গভর্নমেন্টকে স্বীকৃতি দিচ্ছে, মানছে, আরেক জায়গায় মানছে না। এই যে পরস্পর বৈষম্য, এগুলা কিন্তু ওয়ান্স আপন এ টাইম, এখন খুব ক্ষুদ্র দেখা যায়, ওয়ান্স আপন এ টাইম। আর আওয়ামী লীগ যেটা বলতেছে এটাও স্ল্যাশ করা ঠিক না, কারণ কিভাবে এখানে বিএনপিকে অ্যাকোমোডেট করা গেলে, ধরেন ওরা বলতেছে উল্লাসপূর্ণ নির্বাচন হবে, উল্লাস থাকতেই পারে কিন্তু জৌলুস থাকবে না। ভোটের যে জৌলুস, ভোটের যে নিয়ম কানুন, সেখানে একটু খ্যাত পড়ে। বিএনপির মতো একটা বড় দল না, এখানে দল তো না, বিএনপির সমর্থকের যে সংখ্যা, কর্মীর যে সংখ্যা, তারা যদি ভোটে পার্টিসিপেশন নিত, এই ভোটের রূপ অন্যরূপ হতো। আওয়ামী লীগকে এতটা মানে ব্যাখ্যালি মনে হতো না, তখন তারা আরো কনস্ট্রাকটিভ তারা পদক্ষেপ নিত। তো এখন যেটা হচ্ছে যে বিএনপি যেহেতু নাই, বিএনপির মেইন স্ট্রিম নাই, তারা তাদের ভাষায় কথা বলতেই পারে, কিন্তু এইটাও গণতন্ত্রের জন্য ভালো না। আমি মনে করি একটা কম্প্রোমাইজিং, দেশটাকে যদি সবাই ভালো চায়, একটা কম্প্রোমাইজিং জায়গায় থাকা দরকার। কিন্তু সেটা হচ্ছে আমাদের কপাল খারাপ বলবো আমরা, যে কারণে হচ্ছে আমরা পাচ্ছি না, আমরা যারা নাগরিক, সাধারণ নাগরিক, সেটা সাফার করতেছি। জি, ডক্টর কামরুল হাসান, আপনার কাছে এই প্রসঙ্গে উপজেলা নির্বাচন প্রসঙ্গে জানতে চাই যে আজকে সিপিবি কমিউনিস্ট পার্টি তারা ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশ নেবে না, এবং তারা বলছে যে সরকার এবং কমিশন আসলে জনগণের অংশগ্রহণের যে সুযোগ, সেই সুযোগটি কেড়ে নিয়েছে, এই কারণে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। আর যেটা কুদ্দুস আফরাদ বলছিলেন যে বিএনপি আসলে একটি রাজনৈতিক দল, যেখানে গণতান্ত্রিকভাবে তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু তারা একের পর এক তারা ভোট বর্জন করছে।
এর মধ্য দিয়ে কি আসলে বিএনপি ক্ষতির মুখেই পড়ছেনি প্রতিনিয়ত? ধন্যবাদ আপনাকে। এটা আসলে অনেক বড় প্রশ্ন এবং এটা নানা মত আছে। ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমার অবজারভেশন হচ্ছে, দেখুন, এটা হচ্ছে সরকার পরিবর্তনের নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন। এবং দ্বাদশ সংসদ নির্বাচনে যে পরিস্থিতি ছিল, কিংবা এর পেছনে যাই আমরা যদি লম্বা আলোচনায় না গিয়ে 2018 কিংবা 14, দীর্ঘদিন যাবৎ আসলে নির্বাচনে যে পরিবেশ সেটা আসলে বহাল নেই। বিএনপি এবং প্রায় 63-64 দল বলা হচ্ছে যে তারা এই দাবিতে আন্দোলন করছে। এখন এই আন্দোলনটা কতটা ন্যায্য আমরা দেখেছি যে কীভাবে ন্যায্যতার ইয়েটা, শুধু দুটা আমি উদাহরণ দেই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন যে আসলে গ্রহণযোগ্য নয়, এটা স্থানীয় সরকার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক এবং ওনাদের যে বক্তব্য তাতে স্পষ্ট হয়েছে। এবং প্রেসিডিয়ামের সদস্য শেখ সেলিম, ওনার কথাতেও একটু স্ববিরোধিতা আমি লক্ষ্য করেছি। দেখুন, সবার অধিকার আছে নির্বাচন করার, ফলে দলীয় প্রতীকে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করছে না, ফলে কাউকে আটকানো, মন্ত্রী এমপির দোহাই দিয়ে আটকানোটা ঠিক না, এটা ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যে যদি মন্ত্রী এমপির কোনো আত্মীয়, ছেলে মেয়ে বা পরিবার ডিফাইন করা হয়েছে স্ত্রী সন্তান, যদিও বাবা দাঁড়িয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাবা ছিলেন না একজন প্রার্থী, তো এরা যদি দাঁড়ায় তাহলে তো প্রভাব ফেলবে। এটা কে বলছেন? মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শাসক দলের যে সাধারণ সম্পাদক, গুরুত্বপূর্ণ মন্ত্রীও তিনি তিনি বলছেন। তার মানে বিএনপি এবং অন্য দলগুলো যে দাবিটা করছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, এবং যদি দলীয় সরকার তাহলে সংসদ যদি থাকে, এমপিরা থাকে, প্রভাবটা থেকে যাচ্ছে। তাহলে আমাদের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, ওনারা বলছেন ওনাদের দলেরই যারা মন্ত্রী এমপি তারাই একই সংগঠনের আওয়ামী লীগেরই একজন বিকল্প প্রার্থীকে তারা অ্যালাউ করতে পারছে না, কারণ তারা প্রভাব বিস্তার করছে। তাহলে প্রথম যেটা দাঁড়ালো যে বিএনপি এবং অন্যান্য দলের যে অভিযোগ সেটা সরকারই প্রমাণ করলো, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু বিএনপি অংশ নিলে তো পরিস্থিতি ভিন্নও হতে পারত। ঠিক বলেছেন। বিএনপি অংশ নিলে কি হতো? দেখুন, উপনির্বাচন, এখানে ইলেকশন কমিশনের একটা দায়িত্ব আছে। লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনগুলোর কথা মনে করুন। উপনির্বাচনে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরে 1 মিনিটেরও কম সময় অর্ধশতাধিক ভোট দিয়েছে শাসক দলের একজন সক্রিয় কর্মী, এবং কুমিল্লার যে রিটার্নিং অফিসার তিনি নির্বাচন সঠিক হয়েছে বলে ঢাকায় পাঠিয়ে দিলেন নির্বাচন কমিশনে। দেখুন, ওটা কিন্তু একদম শেষ দিকে উপনির্বাচন, সংসদে বসবারও সুযোগ ছিল না। ওরকম একটি জায়গায় জাকের পার্টি এবং জাতীয় পার্টি তারা কিন্তু সেই দ্বিপ্রহরে বা 2টার দিকে তারা নির্বাচন বর্জন করেছে। অভিযোগ কি ছিল? আমাদের এজেন্টদেরই ঢুকতে দেয়নি। এবং এরকম একটা মানে অভিযুক্ত একটা নির্বাচন, এরকম অনিয়ম হওয়া একটা নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে দিল যে নির্বাচন ঠিক হয়েছে আপনাদের গণমাধ্যমের চাপে। আমরা পরে দেখেছি এটা নিয়ে হয়তো আরো কিছু কথাবার্তা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত কি পরিবর্তন হয়েছে? তাহলে দেখুন, যেখানে আমরা দেখলাম 24-এ একটা, আমি তো বলি যে অ্যাথেন্স থেকে ঢাকা গণতন্ত্রের এই দীর্ঘ জার্নিতে বাংলাদেশ ইতিহাস রচনা করেছে। এরকম অদ্ভুত ট্রেজারি বেঞ্চ এবং সংসদ মানে বিরোধী দল ছাড়া কিভাবে হয়েছে, এটা আসলে একটা ব্রেইন চাইল্ড এই সরকারের। সেখানে ডামি নির্বাচন যে অভিযোগটা আছে, ডামি প্রার্থী 62 জন, তারা কিন্তু দলীয় গঠনতন্ত্র বিরোধী কাজ করেছে। তাদের আওয়ামী লীগের পদ চলে যাওয়ার কথা, সেখানে তাদেরকে সাদরে গ্রহণ করা হয়েছে এবং জাতীয় পার্টিকে গৃহপালিত হিসাবে দীর্ঘদিন যেটা রাখা হয়েছে, সেখানে নিজের দলের বিকল্প এই 62 জনকে কিন্তু রাখা হয়েছে। সংসদটা একটা অদ্ভুত রূপ ধারণ করেছে। এবার দেখুন, তারা গঠনতন্ত্র মানল না, তারা দলীয় যে নির্দেশনা সেগুলো মানল না। একজনও কি বহিষ্কার হয়েছে? তাহলে কেন স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপির আত্মীয়রা এই ধরনের পলিটিক্যাল রেটরিক, যে আপনারা এখন তারা বুঝে গেছে যে 62 জন যেহেতু সমাদৃত সংসদে, অতএব আমরা যদি এখানে জ্বালাও পোড়াও করে, যদিও এটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে, নিজেদের বিরুদ্ধেই নিজেরা, তারা ভাবছে যে জিতে আসবে, নৌকা প্রতীককে মেরে ধরে জিতে আসার পরও তারা সম্মানিত সংসদে, এবং 62 জন নিয়ে কোনো কথা নেই যে আমরাই তো। তাহলে কেন স্থানীয় সরকার নির্বাচনে, যেখানে প্রতীকী নির্বাচন হচ্ছে না, যেখানে সকলের এটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার নির্বাচন করতে পারাটা, সেখানে কেন শুনবে? তাহলে এই পুরো জিনিসটা হলো কি, প্রমাণ করলো যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো দলই
নির্বাচন গ্রহণযোগ্য করবার সফলতা দেখাতে পারে। আরে বাংলাদেশ আওয়ামী লীগই তো সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচিত হয়নি, হয়েছে তো, কিন্তু এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলছেন সারা জীবন তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এখনো তো সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তাহলে বিএনপি এই ধরনের ইলেকশন কমিশন যারা এইভাবে সিদ্ধান্ত নেয়, সেই উপনির্বাচনগুলোর কথাই বলুন, সেখানে কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা দেখেছি রাশেদা সুলতানা, আমি হয়তো আরেকটা মিনিট নেব, দুঃখিত, রাশেদা সুলতানাকে আমাদের ইলেকশন কমিশনার বলতে শুনেছি খুবই ধমকাচ্ছেন তিনি, যদি এটা হয় তাহলে এটা হবে, আপনারা কেউ যদি প্রভাব বিস্তার করেন। এটা কখন বলেছেন? যখন মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি সংজ্ঞায়িত করেছেন পরিবার, এবং যখন বলেছেন যে এটা করা যাবে না। তাহলে এমন একটি ইলেকশন কমিশন যিনি সরকার প্রধানের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায়, তাদের পক্ষে রাস্তা মানে মাঠের বিরোধী দল তারা যদি আসে, এখানে তো আপনার রক্তাক্ত করছে, সেখানে তো প্রাণ কেড়ে নিবে। এরকম একটি নির্বাচনে কি করে বিএনপি আসবে? ফলে সঠিক সিদ্ধান্তই নেই। জি, আসলে নির্বাচন কমিশন এই উপজেলা পরিষদকে নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে কি ভূমিকা রাখছে, যেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে দলের সিদ্ধান্তেই উপজেলা নির্বাচনে মন্ত্রী এবং এমপিদের যারা স্বজন তাদেরকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। আসলে এই সিদ্ধান্ত কতটা কাজে লেগেছে? সিদ্ধান্ত কাজে অনেকাংশে লেগেছে এই জন্য যদি এটা না বলতো হয়তো আমরা আরো অনেক বেশি দেখতাম, এই অর্থে বলছি। এখন আমি এটা হচ্ছে হাইপোথেটিক্যাল আমার কথা, আমি নিজেই বলি, মানে এটা আরো বেশি দেখা যেত। কিন্তু এখন তারপরেও, এটা বলার পরেও কিন্তু অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বয়ং ওবায়দুল কাদের সাহেবের ভাই তো এক জায়গায় দাঁড়িয়েছিল, হয়তো ভুল ইয়ার জন্য তার যে মামলার রেকর্ডপত্র ছিল দেয়নি, সেই জন্য বাতিল হয়ে গেছে। তো আমি যেটা বলছি যে নির্বাচন কমিশনের জায়গায় যদি ঠিক থাকে, তারা কি ঠিক আছে? আসলে তারা কি ঠিক জায়গায় ঠিক যথাযথ ভূমিকা পালন করতে পারছে না? এইবারের নির্বাচন কমিশন অপরাপর নির্বাচন কমিশনের চেয়ে অনেক ভালো রোল ছিল তাদের। তারা এই জায়গায়, যে জায়গায় দাঁড়িয়ে তারা গত জাতীয় সংসদের যেটা দ্বাদশ সংসদ ভোট করেছে, সেটা খুবই তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এটা যদি আমিও চিন্তা করি যে ওই চেয়ারটা আমরা থাকতাম, এটা এইভাবে বিবেচনা নিতে হবে। কারণ আমাদের মতো দেশে দলের তো একটা প্রভাব থাকে, যেটা একটু আগে উনি বলছে, ঘুরিয়ে হোক অন্যভাবে হোক একটা প্রভাব কাজ করে। শুধু দলের না, প্রভাবশালী মানুষেরই কাজ করে ভোটে। যে কোনো প্রভাবশালী মানুষ, লোকালি হোক জেলা পর্যায়ে হোক, তার একটা প্রভাব কাজ করে। একটা রাজনৈতিক নেতা বড় ঢাকায় থাকে, তার প্রভাবে অনেকটা অঞ্চলে কিন্তু অন্যরকম তার অঙ্গুলি হেলুনিতে কাজ করে। এটা যে কোনো দলের হতে পারে, ছোট দলের হতে পারে, তিনি যদি প্রভাবশালী হন। সেই জন্য বলছি, প্রভাবশালীদের একটা তো কর্তৃত্ব আছেই বাংলাদেশে, ওইখানে আইন টাইন অনেক সময় কিছুটা নীরব হয়ে যায়। সেখানে নির্বাচন কমিশনও নীরব থাকতে পারে। নির্বাচন কমিশন, আমি ওইটাই বললাম যে সেই জায়গায় নির্বাচন কমিশন একটা নির্বাচন কন্ট্যাক্ট করা, চারটিখানি কথা নয়, একদিনে 300 আসনের ভোট করা। স্থানীয় সরকারের ভোটটা কিন্তু ভিন্ন জিনিস, এই জন্য এটা 4টা ধাপে হচ্ছে। প্রথমত এটা ছোট ছোট কিছু অর্থাৎ করে ছক 150টা বা 52টা উপজেলা, আবার 150 বা 52 উপজেলা, এইভাবে হচ্ছে। এই জায়গায় তার জন্য অনেক ইজি, অর্থাৎ যেই নির্বাচন কমিশন একদিনে 300 আসন কন্ট্যাক্ট করেছে, তার জন্য এটা ইজি। তিনি যদি আরো কঠোর হন, তিনি পারবেন। 1, 2, স্থানীয় সরকার ভোটে যেই জায়গাটা নজর রাখতে হবে, এটা যদি রাজনৈতিক আবরণে হতো তারপরও রাজনৈতিক কাজ করতো না। স্থানীয় সরকার ভোটে অলওয়েজ এলাকা, মামা, ভাগ্না, চাচা, ভাতিজা, গোষ্ঠী, চৌধুরী, ভূঁইয়া, নদীর এই পার ওই পার, এইসব দেখে। আমাদের নির্বাচন কমিশনকে ওই জায়গাটায় নজর দিতে হবে। অনেক সময় অঞ্চল বেস নানান হয়, সেই রকম যাতে কিছু না করতে পারে। কারণ এটাতে কিন্তু ইউপি চেয়ারম্যানের আমরা সিম্বলিক ভোট দেখছি, হ্যাঁ, এই উপজেলাও দেখছি, সিটিতেও দেখছি, কিন্তু আসলে ফিল্ডে যায় দেখা যায় তাতে কাজ হয় না। কেউ তো বলছে আসলে এবারের উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বা জনগণের কোনো আগ্রহই নেই। আসলে কি আগ্রহ নেই? না, এটা আমরা ঢাকায় বসে মনে করছি। যে জায়গায় ভোট হচ্ছে সেই জায়গায় গেলে বোঝা যায় আগ্রহ আছে না আছে। প্রচুর আগ্রহ। স্থানীয় সরকারের যে কোনো ভোটে আগ্রহ অনেক বেশি টেম্পারেচার থাকে। এই যে কেউ বলছে, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল ধারণা। আছে, সিরিয়াস আছে। এই গরমের ভিতরে, এই তাপদাহের ভিতরে যেসব জায়গায় এই যে 8 মে নির্বাচন হবে, ওইসব অঞ্চলে গেলে বোঝা যায় এই রোদের ভিতরে, এই তাপের ভিতরে কিভাবে তারা প্রচারণা চালাচ্ছে, ছোটখাটো জনসভা করছে, ইত্যাদি ইত্যাদি। আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যেটা ভোটকে ফেয়ার করার জন্য নির্বাচন কমিশনের সবচেয়ে বড় রোল। তার যদি নীতি নিউট্রাল থাকে
তাহলে প্রশাসনও তাকে ভয় পেতে বাধ্য। এখন সেই জায়গাটা কোনো খামতি থাকলে সেটাও দূর করে। জি, আমরা ছোট্ট একটা বিরতি নিব, তারপর আলোচনা করব। আর দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব কুদ্দুস আফরাদ এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। ডক্টর কামরুল, আপনার কাছে জানতে চাই যে আজকে সিপিডির একটি গবেষণা, তারা বলেছে যে আসলে বিশ্বে মূল্যস্ফীতি কমছে, কিন্তু বাংলাদেশে সেটা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এর কারণটা কি? শ্রীলঙ্কার মতো দেশ, যারা একসময় দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছিল, তারাও তাদের দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু আমরা সেভাবে পারছি না কেন? আসলে দুর্বলতা কোথায়? ধন্যবাদ আপনাকে। মূল্যস্ফীতির সাথে অনেকগুলো জিনিস জড়িত। আমি শুধু একটা উদাহরণ দিই। এই যে দেখেন পুনঃ তফসিল, ঋণ খেলাপির যেটা, সেটার সাথে কিন্তু মূল্যস্ফীতির একটা সম্পর্ক আছে। যেমন আমাদের যে লিকুইড সেটার সংকট হচ্ছে, তারল্যের সংকট হচ্ছে, তখন কি করতে হচ্ছে? আমাদের বন্ড ছাড়তে হচ্ছে, আমাদের টাকা ছাপাতে হচ্ছে। আর টাকা যদি ছাপাই তাহলে কিন্তু মূল্যস্ফীতি হচ্ছে। তো হচ্ছে কেন? যারা খেলাপি ঋণ কিন্তু আমি পুনঃ তফসিল দিচ্ছি। এখন দোষ কিন্তু দুইটা গ্রুপের। একটা হচ্ছে যারা ঋণ গ্রহণ করেছে, আর একটা হচ্ছে বারবার সুযোগ দিচ্ছে। তাহলে আমি ঋণ আদায় করব নাকি তাদের সুযোগ দিব? আর সুযোগ দেওয়ার সাথে জড়িত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কাদের, আরও অনেকেই আছে। আর সেটা না বলি, ব্যাংকগুলো তো প্রায় শেষ। টাকা পাচার থেকে শুরু করে কি নেই, এটা সরকার দলীয় অনেক সেন্সিবল সংসদ সদস্য থেকে শুরু করে অনেক নেতাকর্মীরাও কিন্তু প্রায়ই বলেন, হয়তো ইনফরমালি বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা দায়িত্ব যাদের, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সরকারি সংস্থা এবং সরকার, তারা এই সুযোগটা দিচ্ছেন। কিন্তু সরকার তো বলছে আসলে বৈশ্বিক চাপের কারণেই মূল্যস্ফীতি বাড়ছে, তাদের কোনো দায় নাই। না, বৈশ্বিক চাপে যদি মূল্যস্ফীতি বৈশ্বিক চাপে যদি সংকট তৈরি হতো, তাহলে আমাদের নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের হলফনামা দেখে মনে হচ্ছে না যে পরিস্থিতি খারাপ। তাহলে কি আপনি বলুন যে বৈশ্বিক পরিস্থিতি, করোনা, এগুলো শুধু কি গরিব মানুষকে আঘাত করে, অন্যদেরকে আঘাত করছে না? তো তার মানে হচ্ছে এটা যে আমরা গুড গভর্নেন্সের যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা ব্যর্থ হচ্ছি। এবং এই ব্যর্থতার কারণ হচ্ছে যে যারা এগুলা দেখভাল করবার কথা, তাদেরকে আমরা শাসন করতে পারছি না অভিভাবক হিসাবে, এই জন্য যে তারা ব্যবহৃত হয়েছে অগ্রহণযোগ্য এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে অভিযোগ করা হয় নির্বাচনগুলোতে। আমরা এমন একটি অবস্থায় নিয়ে এসেছি তাদের, যে তাদের আসলে কোনোভাবেই আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। ফলে সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে, তারপর আমি সকলকে বলছি না, প্রশাসন বলুন, পুলিশ ভাইদের মধ্যে বলুন, সর্বস্তরে একটা বড় ধরনের একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। সরকার নিজেই তাদের কাছে আসলে এখন একেবারেই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। এবং যত বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে, ততই আমরা কিন্তু রিসিভিং এন্ডে সাধারণ মানুষ। ফলে মূল্যস্ফীতির এই বিষয়টা পরিষ্কার যে এগুলা বৈশ্বিক কোনো কারণই না। কেন? বৈশ্বিক কারণ যদি হয়, তাহলে শ্রীলঙ্কা এত বড় সংকটের পর কি করে এগুলা কাটিয়ে উঠলো? এবং মূল্যস্ফীতি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই এশিয়া জোনে, বাংলাদেশে। জি, আপনার কাছে একই প্রসঙ্গ জানতে চাই। আজকে ওবায়দুল কাদের বলছিলেন যে বৈশ্বিক চাপের কারণেই বাংলাদেশের আসলে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে, আর সেই কারণে মূল্যস্ফীতিটা সেভাবে নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব হচ্ছে না। তার এই বক্তব্যকে আসলে কতটা যুক্তিযুক্ত মনে করেন? বলছেন বেশ পরে, তার আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিছুদিন আগে। বিষয়টা এমন যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রসঙ্গে বলছেন, ওয়ার্ল্ডের এই যুদ্ধ বিগ্রহের কারণে যে সংকটটা আছে, ইকোনমিক্যাল সংকট যেটা, সেটা হচ্ছে যে সেটার চাপ পরোক্ষভাবে বাংলাদেশের উপর পড়ছে। এবং সেই কারণে তিনি বারবার বলছেন যে আমাদের নিজেদেরকে অনেক ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার জন্য। এখন একটু আগে কামরুল ভাই যেটা বললেন, আমার তো এগুলো হচ্ছে আগে আমার নিজের শুরু করতে হবে। আমি যদি দেখি আমার কাছ থেকে শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু আমি বাকিটা ম্যানেজ করতে পারবো। এখন আমাদের এখানে তো একটা বৈষম্য আছে। ওই যে একটু আগে আমি কথা বললাম যে প্রভাবশালী আর প্রভাবহীন, এই যে বৈষম্যটা তো ওই জায়গাটা। এখন এই জায়গায় ওনারা বলছেন, আমিও তো সুখে আছি সেটা বলছি না, কাদের সাহেবও সুখে আছেন সেটা বলতে পারবেন না। এখন বাইরের সংকট আছে, কিন্তু আমরা সেটা প্রোটেকশন করার জন্য আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি। এখন এই যে মুদ্রাস্ফীতির কথা বললেন, মুদ্রাস্ফীতি 2 ঘর স্পর্শ করছে কিন্তু দীর্ঘদিন, ওইখান থেকে সামান্যটুকু তারা নিচে নামাইছে। কিন্তু এইটাতে তো আমাদের সন্তুষ্ট থাকার কিছুই নেই, বরঞ্চ এইটা আরও অনেক নিচে নামিয়ে আনা দরকার। এই জন্য আমাদের ডলারের সংকটগুলোর কথা বলা হয়, আমাদের রিজার্ভ ইত্যাদি ইত্যাদি।
আমরা হয়তো সাময়িকভাবে সন্তুষ্ট বা সাময়িকভাবে এটা উপশম করতে পারবে, কিন্তু আমি মনে করি ম্যানেজারিয়াল যে ইয়াটা আছে সরকারের, এইটাকে যদি শক্তভাবে পোক্তভাবে লাগাম টেনে ধরা না যায়, তাহলে এই জায়গাটা গভর্নমেন্ট পারবে না। কারণ গভর্নমেন্ট বাজেট দিবে ঠিকই, এই সামনে বাজেট চলে আসছে আমাদের, তো বাজেট দিবে ঠিকই, কিন্তু বাজেট দিলে এই মূল্যস্ফীতি রোধ যদি করতে না পারে, তাহলে আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা সত্যি খারাপ হবে। আমাদের বাজেটের মূল লক্ষ্য থাকতে হবে, যেরকম আমরা যিনি আয়কর দিচ্ছেন তার উপরে প্রেশারাইজ করি, আমরা আয়করের পরিধি বাড়াচ্ছেন কোনো চেষ্টা করি না, এবং যে চেষ্টাটা করা এটা নাম খাওয়া আসছে। আরেকটা হচ্ছে আয়কর যারা দেখভাল করেন তাদের করাপশনটা আমরা বন্ধ করতে পারতেছি না। আমাদের বিদ্যুতের যে সমস্যা, বিদ্যুতের কারাপশন বন্ধ করতে পারতেছি না, ওয়াসার কারাপশন বন্ধ করতে পারতেছি না। আমাদের করাপশন বন্ধের কোনো কর্মসূচি নাই, এবং করাপশন যদি বন্ধ করতে পারতো তাহলে অনেক ক্ষেত্রে যে মূল্যস্ফীতি বলছে না, আস্তে করে নিচে নেমে আসতো। এই পাচারের প্রসঙ্গ অধ্যাপক কামরুল তুললেন, এটা তো সত্য, বেড়ে গেছে, গভর্নমেন্টই স্বীকার আছে, কিন্তু সেই টাকাটা ফেরত আনার কি ব্যবস্থা করা হচ্ছে, বছরের পর বছর পার হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। জি, এই বিদ্যুৎ প্রসঙ্গে আলোচনা একটু আসতে চাই। আজকে সংসদে হইচই হয়েছে, বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক তিনি নিজে সংসদে জানিয়েছেন গ্রামে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। তিনি বলেছেন তার এলাকাতেও 5-6 ঘন্টা বিদ্যুৎ থাকে না। যখন বিপরীত প্রান্ত থেকে এক ধরনের অভিযোগ তোলা হচ্ছিল না এই তথ্য সঠিক না, তখন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন যে আপনি আমার এলাকায় গিয়ে পরিস্থিতি সরজমিনে গিয়ে দেখে আসুন। আসলে কি এমন পরিস্থিতি যে 8 ঘন্টা বা 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না গ্রামাঞ্চলে? এটা আমাদের এই আলোচনা যারা শুনছেন তারা ভালো বলতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমি একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকি, জাহাঙ্গীরনগর। আমি দিনে 4 থেকে 4 বার মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা করে থাকে না। আপনি বুঝুন, যেখানে গবেষণাগার রয়েছে, শিক্ষার্থীরা ক্লাসে রয়েছে, আমাদের ওখানে বন্ধ দেওয়া হয়নি, আমরা অনলাইনে যাইনি। এবং আমি একাধিকবার আমাদের সংশ্লিষ্ট বিভাগে ফোন করে জেনেছি যে স্যার এটা অনির্ধারিত লোডশেডিং, এটা হবে, আপনি 2 ঘন্টা পরে এমনিতেই পেয়ে যাবেন। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের যেখানে সারাদিন গবেষণা ক্লাস এটা সেটা, এবং রাতের বেলায় তো ওখানে মানুষ থাকে, তাই না, এত নির্বিকার এবং স্বাভাবিক একটা নিয়ম হয়ে গেছে, তাহলে গ্রামে অন্য জায়গায় কি হচ্ছে সেটা বলাই বাহুল্য। তবে এটা কেন হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমাদের এই রেন্টাল, কুইক রেন্টাল যাই বলুন, আমরা আমাদের উৎপাদন সক্ষমতা বাড়াবার জন্যে যে প্রোগ্রামটি নিয়েছি, এই প্রোগ্রামটা বাস্তবসম্মত হয়নি। কারণ ওখানে 1 লক্ষ কোটি টাকার উপরে আমরা কি করছি, এই ক্যাপাসিটি সার্জ দিচ্ছি। তার মানে হচ্ছে কি, এটা আমরা সবাই বুঝি কিনা, যে আমাদের উৎপাদনের ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা বাস্তবে উৎপাদন করিনি। এখন আমাদের কতটা বিদ্যুৎ চাহিদা সেটা নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু ভুল হয়েছে। আমরা কিন্তু 16,000 বা 13 থেকে 14 পর্যন্ত উৎপাদন করছি হাজার, কিন্তু আমাদের দরকার ছিল 20-র মতো। কিন্তু আমরা যে চিন্তা করব যে এই গরমের মধ্যে আমাদের কত চাহিদা, এক হচ্ছে পরিকল্পনার সমস্যা, আর দ্বিতীয়টা হচ্ছে এমনিতেই মূল্যস্ফীতি। সেখানে আমার দরকার কি, যে আমার ক্যাপাসিটি বেশি আছে, আমি ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, কিন্তু উৎপাদন হচ্ছে না। কিন্তু আমাদের উৎপাদন সক্ষমতা তো প্রায় 28,000 মেগাওয়াট, কিন্তু আমরা বাস্তবে করছি হলো অর্ধেকের মতো। কিন্তু আমাদের চাহিদা মিনিমাম 18 ছিল এই সময়, 18,000। তাহলে বলুন, প্রথমত হচ্ছে যে কেন আমরা তাহলে এই ক্যাপাসিটি চার্জ দিচ্ছি। এটা যদি পিছনে যান তাহলে দেখবেন যে যারা এগুলোর সাথে জড়িত তারাই সরকার চালায়, তারাই সরকারের কাছের মানুষ, এবং তাদের এটা কোনো অসুবিধা নেই। তাহলে দেখুন, এটা কি একটা দুর্নীতি নয় যে আপনি ক্যাপাসিটি চার্জ যেটা দিচ্ছেন সেটা আপনি খুব বৈধভাবে, এবং আপনি ইনডেমনিটি করছেন, যে এইখানে কোনো ধরনের অনিয়ম হলে আপনি মৌকুব করে দিয়েছেন, আইন করে দিয়েছেন, এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এত কিছু করার পর কেন 20,000 মেগাওয়াট উৎপাদন করতে হবে? এমনিতেই আমি বসে বসে করব, আমি ক্যাপাসিটি চার্জ নেব। ফলে এইটা কি ম্যানেজমেন্টে যারা আছে তাদের দোষ না? তাহলে আমি মনে করি যে যারা বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে আছে বিভিন্ন ইউনিটে, তাদের বকাবকি করে কোনো লাভ আছে? এটা তো আপনার পরিকল্পনার বিষয়। এবং আপনি ওখান থেকে এই 1 লক্ষ কোটি টাকা কেন আপনি দিবেন, যেখানে আমাদের টাকা ছাপাতে হচ্ছে, যেখানে বন্ড বিক্রি করে চলতে হচ্ছে, যেখানে ব্যাংকগুলোতে টাকা নেই, আমানতকারীদের কোনো আস্থা নেই, পুরো সিস্টেমটা কলাপস করে যাচ্ছে। সেখানে চোখের সামনে এই মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে এবং তারা এই সুবিধাটা নিচ্ছে। আপনি ওই টাকাটা সাশ্রয় করেন, আপনার মূল্যস্ফীতিও কমবে, আপনি পুনঃ এই যে ঋণ খেলাপিদের তফসিল ঘোষণা বন্ধ করেন, দেখবেন যে তারা দেওয়া শুরু করবে। কারণ এই টাকাগুলো তারা এখানে না দিয়ে বিদেশে
পাচার করছে অথবা ওখানে বাড়ি গাড়ি করছে, সেটা না দিয়ে ব্যাংকে জমা দিত। তো ওই দিস ইজ অল অ্যাবাউট এ গুড ম্যানেজমেন্ট, গুড গভর্নেন্স। এন্ড অফ দ্য ডে এটার দরকার হচ্ছে গণতান্ত্রিক একটি সরকার, মানুষের সরকার হলে জবাবদিহিতে থাকলে এগুলো হতো, যার কারণে কাউকেই জবাবদিহি করতে হচ্ছে না। এই জবাবদিহি এবং এই সুশাসন নিয়ে এই সংসদে আজকে আব্দুল লতিফ সিদ্দিকী তিনিও কথা বলার চেষ্টা করেছিলেন এবং তাকে শেষ পর্যন্ত স্পিকার বসতে বলেছেন এবং শেষ পর্যন্ত কথা বলতে পারেননি। যদিও তিনি একটি প্রসঙ্গ তুলেছিলেন যে তার গলায় এখন আর আংটা নাই, তিনি চাইলে যে কোনো কিছু বলতে পারেন, তাকে বলতে দেওয়া উচিত। বিদ্যুৎ নিয়েও আজকে মুজিবুল হক চুন্নু তিনি যে কথাটি বলেছেন যে আসলে 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা রয়েছে কিন্তু করছি আমরা অর্ধেক। কেন আমরা বসে মানে সরকার ভাড়া দিচ্ছে কেন? তো বললেনই, ব্যাখ্যা দিলেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাই। বিষয়টা হচ্ছে যে আমাদের এই রমজানের আগের থেকে রমজানের সময় প্রচুর লোকশরীর গ্রামে গঞ্জে ছিল, প্রচুর। এবার তাপদাহ যেহেতু বেড়েছে, লোডশেডিংও বেড়েছে, এটা অস্বীকার করবার উপায় না। এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী যদি এটাকে বলেন, বলতেই পারেন। গ্রামেগঞ্জের অবস্থা আসলে মানে মুজিবুল হক চুন্নু সাহেব যেটা বলছে সেটা আমি জানি না, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী যেটা বলছেন এটা আমরা ঢাকায় বসে টের পাই। হ্যাঁ, কারণ লোডশেডিং মাঝে মাঝে ঢাকাই হচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে, প্রথমত হচ্ছে মুজিবুল হক চুন্নু সাহেব যেটা বলছেন, তার বিদ্যুৎ যা হচ্ছে আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে। আমরা জানি যে আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গত 2 দিন যাবৎ বন্ধ। সেই কারণে ওইখানে একটা, অর্থাৎ কিশোরগঞ্জ লাইনটাই ওনার এলাকা, ওই জায়গায় একটা ডিফল্ট করেছে। তো এছাড়াও বিদ্যুতের যেই ঘাটতিটা আছে, এই ঘাটতি মেকআপ করার জন্য আমি যদি মানে উৎপাদনের যে তথ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় বা বিদ্যুৎ বিভাগ থেকে দেওয়া হয় আর বিতরণের যে, এই জায়গায় একটা ঘাপলা আছে। ঘাপলাটা হচ্ছে বাকিটা যায় কোথায়, এবং এই বাকিটার হিসাব যদি বিদ্যুৎ প্রতিমন্ত্রী বা তার মন্ত্রণালয় করতে না পারে, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু কেন। বাকিটা হচ্ছে লুট হয়, বিদ্যুৎও লুট হয়, বিদ্যুৎও চুরি হয়, এবং সেটা বন্ধ করার কোনো পদক্ষেপ নেই। মুজিবুল হক বলছিলেন যে এত বিদ্যুৎ যায় কোথায়? হ্যাঁ, যায় কোথায়। তো উনি যেটা বলছেন, উনি তো একটা দিক বলছেন, আমি খুব সাধারণ দিকটাই বললাম। অর্থাৎ এই বিদ্যুতের টাকাটা কে নেয়? এই যে বিদ্যুৎ আপনি দাবি করছেন এতটুকু উৎপাদন হচ্ছে আর সরবরাহ করছেন, বাকিটা কোথায়? বাকিটার মূল্যটা কোথায় যায়? এইটা হচ্ছে বড় প্রশ্ন। এই লিকেজ যদি বন্ধ না করা যায় তাহলে এগুলো আমরা বলতে পারবো জনগণ এক জায়গায়। আমরা আজকে এখন এই মুহূর্তে অনুষ্ঠান করছি, অনেক জায়গায় হয়তো দেখতে পারতেছে না। আমাদের অনেক সময় বলে যা ভাই অনুষ্ঠানটা দেখতে পেলাম না, বিদ্যুৎ ছিল না। তো সত্য কথা হচ্ছে গ্রামে গঞ্জে সব মিলিয়ে 7-8 ঘন্টা তো থাকে না। আসলে আমাদের ঢাকায় তো তবু একটা সিস্টেম আছে 1 ঘন্টা লোডশেডিং, কিন্তু বাইরে তো 1 ঘন্টা বলে কিছু নাই। 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, এটা 5-6 ঘন্টা চলতে পারে কন্টিনিউ। আবার ঝড় তুফান এইসব আবার দেখা গেলে এখন পল্লী বিদ্যুতের যেটা হচ্ছে বন্ধ করে দেয়। এগুলো আমাদের মাথায় নিয়ে আমরা যাতে আমাদের হিসেব, আমাদের অর্থাৎ উৎপাদন এবং বিতরণ দুইটার হিসেবটা যাতে ঠিকভাবে পাই, তাইলে আমরা এই কথাগুলো শুনতে হবে না। জি, আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব। আমরা শিক্ষকদের অবসরকালীন সুবিধার কথা আমরা শুনেছিলাম, যেটা শিক্ষকরা পেয়ে আসছেন দীর্ঘদিন ধরে, কিন্তু সার্বজনীন যে পেনশন চালু হওয়ার পরে 4.25 লাখ শিক্ষক এই থেকে বঞ্চিত হচ্ছেন বলে এক ধরনের খবর আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্য পাচ্ছি। এই বৈষম্যটা কেন, আসলে কি ঘটছে? ধন্যবাদ আপনাকে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার সাথে জড়িত এই প্রশ্নটা। দেখুন, আমি সামান্য একটু ধারণা দিই। এটা হচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023। এটা চালু করা হয়েছিল হচ্ছে নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত পেনশনের বাইরে যারা আছে তাদেরকে কভার করার জন্য। কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে এবছরের হঠাৎ করে একটি অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হলো যে এখানে এটা সার্বজনীন পেনশন স্কিম, এবং এখানে যাদেরকে যুক্ত করা হয়েছে তারা হচ্ছে আপনার বেসরকারি চাকরিজীবী। বেসরকারি চাকরিজীবী বলতে কি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক ট্যাঙ্ক সবগুলো। শুধু বাকি আছে হচ্ছে আপনার রাজস্ব ভুক্ত যারা, ধরুন প্রশাসন, পুলিশ বিভাগ, তারপরে হচ্ছে আপনার আমাদের প্রতিরক্ষা বাহিনীর সাথে যারা জড়িত আছেন। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে রাজস্ব খাতে যারা রয়েছেন সরকারের, তাদের বাইরে যারা আছেন 4.25 লক্ষ কর্মকর্তা কর্মচারী আছেন যাদেরকে এই
এটার মধ্যে নিয়ে এসছেন। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রভাবটা কি পড়বে। এটা একদম সিম্পলি বলি, এটা প্রথমত হচ্ছে যে আমরা এখন পেনশনে মানে অবসরে যাওয়ার সময় এককালীন একটা অর্থ পাওয়া যেত। এইটাই নিয়ম করা হয়েছে যে আমরা যে ইয়েটা দিই এখন আমরা পেনশনের বেতন থেকেই দেই, সেটা আমাদের প্রভিডেন্ট ফান্ডের যে অংশটা সরকার থেকে সমপরিমাণ দিবে, কিন্তু মাসিক ভাতা হিসেবে আসবে এবং যতদিন বাঁচবেন আপনি যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তার যে আর্থিক নিরাপত্তা, এটা হচ্ছে এককালীন পাওয়ার যে বিষয়টা, এটা যদি আপনি 10 বছরে পান তাহলে মূল্যস্ফীতি ইনফ্লেশনের কারণে এটার ভ্যালু প্রথমত কমে যাচ্ছে। আর ওই বয়সে আপনি ধরুন অবসরে 5 বছর বা 7 বছর বাঁচলেন, আপনি সেই পরিমাণ টাকাটা পাচ্ছেন, কিন্তু বাকি টাকাটার কি হবে এখানে কোনো পরিষ্কার করে কিছু বলা নেই। এমনিতেই আমরা দেখেছি যে সরকারি কর্মচারীরা তারা সুবিধা নিচ্ছেন, ঠিক আছে, যেমন তাদের গাড়ি কেনার জন্য প্রায় সুদমুক্ত লোন দেওয়া হচ্ছে এবং হ্যাঁ প্রায় সুদমুক্ত, আমি এই জন্য বললাম। তারপর হচ্ছে যে তাদের ড্রাইভারদের জন্য বা গাড়ি মেনটেন্যান্সের জন্য 50,000 টাকা দেওয়া হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখুন গ্রেড 1-এর যারা, তারা কিন্তু এর কোনো সুযোগই পাচ্ছে না। ধরে নিলাম শিক্ষকদের রিকশায় চললে সমস্যা নেই, তার শিক্ষার্থী যাদেরকে পড়িয়ে শুনিয়ে প্রশাসন ক্যাডার বা বিভিন্ন জায়গায় তারা অত্যন্ত পরিশ্রম করে কাজ করে পাঠিয়েছে, তারা ভালো থাকবে, সেটাই সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যারা বিদ্যমান পেনশন ব্যবস্থায় আছে তারা এককালীন পাবেন এবং মাসিক ভাতা পাবেন, তাহলে কেন সার্বজনীন নামমাত্র আর রাজস্ব খাতে যারা আছেন তাদের সকলকে বাদ দিয়ে বাকি সবাইকে এক বাস্কেটে ফেলে দেওয়া হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ে জড়িত? ফলে আমি যেটা আশঙ্কার মনে করি সেটা হচ্ছে এটা করার কারণে যেটা হবে যে আপনার অবসর উত্তর আর্থিক নিশ্চয়তা কোনো একটি প্রফেশনে যাওয়ার ক্ষেত্রে খুব ভূমিকা রাখে। আপনি নিজেই নিজের ক্ষেত্রে চিন্তা করুন যে আমি কি পাবো। আপনাকে দুটো অপশন দেওয়া হলে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, যেটা জ্ঞান আসলে তৈরি করা, শুধু আসলে জ্ঞান প্রচার করা নয়, জ্ঞান তৈরি করার জায়গা, যেটা দিয়ে একটা দেশ এগিয়ে যায়, সেখানে মেধাবীরা কিন্তু অনুৎসাহিত হবে এবং তারা অন্য কোনো প্রফেশনে যাবে। এমনিতেই আমরা দেখেছি যে আমরা টাইম হায়ার এডুকেশনে আমরা দেখলেন তো, সেখানে এশিয়ায় আমরা 300 ইউনিভার্সিটির মধ্যে একটাও নেই, তারপরেও আমরা 480। আপনি এরপর যদি এইভাবে সার্বজনীন পেনশন স্কিমে এইভাবে অনুৎসাহিত করা, আমি অন্য প্রফেশনের কথা নাই বানলাম, মানে এইসব কথা বলে কি আসলে একটা শ্রেণীকে আলাদা করে দেখানো হচ্ছে? আমরা যেমন কয়েকদিন আগে আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার কথা, প্রস্তাবের কথা শুনেছিলাম, এটা কি এই ধরনের আলাদা প্রস্তাব করে আলাদা কিছু করার চিন্তা? কিন্তু এইটাই সংকটটা কি দেখুন, এটা নিয়ে অনেকেই সমালোচনা করেন যে আমলাদের হয়তো এটা কতটা সঙ্গত হবে আমি জানি না বলা, যে এই যে নানান ধরনের স্যাংশন আসছে এবং গণতন্ত্র না থাকার কারণে আমাদের আমলা, অনেক পুলিশ ভাই, আমি সবাইকে বলছি না, এত বেশি জড়িত হয়ে গেছেন যে তাদের আসলে বাইরে যাওয়া, অর্থের নিরাপত্তা কমে যাওয়ার কারণে তারা ভিন্ন একটা ব্যবস্থায় তাদের অর্জিত অর্থ দিয়ে দেশেই ভালো থাকবার চেষ্টা করছেন। এটা যে খারাপ চেষ্টা তা না, কিন্তু কেন আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোকে কার্যকর করব না এবং না করে আমরা সেখানে আমরা সার্বজনীন পেনশন স্কিমের কথা বলে আমরা এককালীন যে অর্থ পাওয়ার যে সুবিধাটা আছে, অর্থাৎ অবসরোত্তর যে পেনশনের যে সিকিউরিটি আর্থিক নেই এবং সেখানে পরিষ্কার কোনো কথাই বলা হচ্ছে না, তাহলে দেখুন, অথচ আমাদের অন্যান্য দেশগুলোতে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে সেখানে দুইটা ওয়ে থাকে সাধারণত, থোক অর্থাৎ এই তার পেনশনকালীন নিয়ে যাবে অথবা লম্বা কিস্তিতে না। কিন্তু এখন সরকারি সিস্টেমে যেটা হচ্ছে, বিদ্যমান যেটা, সেটা হচ্ছে আপনি এককালীন পাবেন এবং আপনি মাসিকটাও পাবেন, যেটা ওনারা পাবেন। শুধু সেই অংশটা বাদ দিয়ে এই 4.25 লক্ষ কর্মচারীকে ওই যারা নিম্ন আয়ভুক্ত এবং যারা পেনশনভুক্ত ছিলেন না তাদের যে স্কিমটি আছে সেই স্কিমের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। জি, এই যে 4.25 লাখ কর্মকর্তার জন্য যে নতুন করে আলাদা একটা নিয়ম, বা যারা এককালীন পেনশন বা এককালীন সুবিধার অবসরকালীন সুবিধাটা পাবেন না, এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার কথাটা, যে প্রথমত এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে এই জন্য বলছি, উনি ঠিকই বলছেন, প্রথম দফায় কিন্তু এটা ইন জেনারেল মানুষের জন্য করা ছিল, যারা কোনো অর্থনৈতিক নিরাপত্তার মধ্যে নেই, অর্থাৎ নিরাপত্তার ঝুঁকি এড়ানোর জন্য তারা নিরাপত্তার মধ্যে চলে আসে, সেই জন্যই এই জেনারেল পেনশন স্কিমটা চালু করা হয়। এই জায়গাটা প্রথমত, এই জায়গায় এক লাইনে আমি একটা কথা বলি, বড় ঘাটতি বা খামতি হচ্ছে
আমাদের সরকারি যে কোনো কার্যক্রম করা হলে ওটাতে এতগুলা গিট্টু মেরে দেওয়া হয়, ওই গিট্টুর কারণে ওইটা আলোর মুখ দেখতে পারে না। কারণ এত বড় একটা স্কিম করছে, সেই স্কিমের প্রচারণা কিছুই নেই। এইটা যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানও এই স্কিম করতো, সে এই ধরনের নগদ কথার কথা বলছি, আমাদের তাদের প্রচার বিকাশ, প্রচারণা অন্যরকম থাকতো। বিকাশ এরা কিন্তু ঠিকই সরকারি ব্যাংকের চেয়ে বেশি টাকা প্রতিদিন ডিসবার্স করতেছে। তো তারা এটা কেন পারে? তাদের নানান পলিসি আছে, পলিসিগুলো আপডেট করে, পলিসি এইখানে পড়তেছে না, নতুন পলিসি নিয়ে আসে। জি। এই যে একটা স্কিম করলো, স্কিমের কোনো নতুন আপডেট নাই, নতুন চিন্তা ভাবনা নাই, অর্থাৎ জবরদস্তি করার একটা, এই যদি এই পদক্ষেপ পেয়ে থাকে, আমি ইন ডিটেল, এটা হচ্ছে জবরদস্তি। কারণ বিষয়টা এরকম হতে হবে, এটাতে স্বগত যে হাজির হতে হবে, এবং সেই জায়গাটা তারা তৈরি করতে পারে না প্রথমত। দুই, সারা জীবনই জানি পেনশনের দুটো ওয়ে থাকে হচ্ছে সরকারি কর্মচারীরা সাধারণত পরিপূর্ণ পেনশন লাভ করেন। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, আমার এখানে পেনশন আছে, আমি বলছি, কিন্তু আমার পেনশন তো সরকারি পেনশনের মতো না। জি, শেষ উনি করতে হবে। শিক্ষকতা করেন, উনার পেনশন আছে, উনার পেনশনটা সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের মতো না। সো এই যে ডিফারেন্ট জিনিসটা, ধরেন আমরা যারা পত্রিকায় কাজ করি, আমি এটাও ছোট করে বলছি, পত্রিকার জন্য, নিউজ পেপারসের জন্য, নট টেলিভিশন মিডিয়া, আমাদের যে ওয়েজ বোর্ড রয়েদাত আছে, ওইখানে দুইটা আপনার গ্র্যাচুইটি বলা আছে, এটা আদালত স্বীকৃত। ওই গ্র্যাচুইটি কেন বলা আছে? গতবার গ্র্যাচুইটি কিন্তু নবম ওয়েজ বোর্ডে কেটে দিচ্ছে। মুহিত সাহেব যখন বুঝাইলো মালিকরা যে দেখেন সরকার সবাই পায় একটা গ্র্যাচুইটি, ওরা জীবনের শেষে যায় দুটো গ্র্যাচুইটি পায়। হ্যাঁ, না শেষ করে দেই, আমরা কেন গ্র্যাচুইটি দুইটা পাই? কারণ আমাদের পেনশন নাই, জেনারেল পেনশন নাই, ওই জন্যই গ্র্যাচুইটির ব্যবস্থাটা আদালত স্বীকৃত, এটা নিয়ে মামলা হয়েছিল। এখন এইভাবে বরঞ্চ হচ্ছে যে এটাকে এক্সপান্ড করার জন্য কার উপর জবরদস্তি না করে বরঞ্চ এটাকে কিভাবে আরো মানে আগ্রহী করা যায় সাধারণ পিপলকে, বা সবল করা, সেই চেষ্টা নিশ্চয়ই সরকার করবে। আর যেটা উনি বললেন, যদি এটাই হয় তাহলে এটা তো আসলে জবরদস্তি হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব কুদ্দুস আফরাদ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজকে পর্যন্ত এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।